আসসালামু আলাইকুম। গল্প কথা বাই মেহনাজে আপনাদের সবাইকে স্বাগত। আমি মেহনাজ লুবনা। আজ আপনাদের পড়ে শোনাবো হুমায়ূন আহমেদের একটি সায়েন্স ফিকশন উপন্যাস ইরিনা। প্রথম পর্ব। লোকটির মুখ লম্বাটে, চোখ দুটি তক্ষকের চোখের মতো। কোটর থেকে অনেকখানি বেরিয়ে আছে। অত্যন্তই রোগা শরীর, সরু সরু হাত, হাতের আঙ্গুলগুলো অস্বাভাবিক লম্বা। কাঁধে ঝুলছে নীল রঙা চকচকে ব্যাগ। তার দাঁড়িয়ে থাকার মধ্যে একটি বিনীত ভঙ্গি আছে। নিশ্চয়ই কিছু একটা গছাতে এসেছে। দুপুরের দিকে এরকম উটকো লোকজন আসে। এরা কলিং বেল টিপে বিনীত ভঙ্গিতে দাঁড়িয়ে থেকে হাত কচলায়, লাজুক গলায় বলে, আমি নিতান্তই একজন দরিদ্র ব্যক্তি, কাটা কাপড়ের টুকরো বিক্রি করি। আপনি কি অনুগ্রহ করে কিছু কিনবেন? কিনলে আমার খুব উপকার হয়। এই লোক নিশ্চয়ই সেরকম কিছু বলবে। ইরিনা তাকে সে সুযোগ দিল না। লোকটি মুখ খুলবার আগেই সে বলল, আমাদের কিছু লাগবে না, আপনি যান। লোকটি কিছু বলল না। চোখ ঘুরিয়ে ঘুরিয়ে খোলা দরজা দিয়ে বাড়ির ভেতরটা দেখার চেষ্টা করতে লাগলো। ইরিনা কড়া গলায় বলল, বলেছি তো আমাদের কিছু লাগবে না। আমি কিছু বিক্রি করতে আসিনি। আপনি কে? কাকে চান আপনি? আমি কে তা কি তুমি বুঝতে পারছো না? ইরিনা তীক্ষ্ণ চোখে তাকালো লোকটির দিকে। লোকটির দাঁড়িয়ে থাকার যে ভঙ্গিটিকে একটু আগেই বিনীত ভঙ্গি মনে হচ্ছিল, এখন সেরকম মনে হচ্ছে না। এখন মনে হচ্ছে লোকটি ভয়ঙ্কর উদ্ধত ভঙ্গিতে দাঁড়িয়ে আছে। আপনার কি দরকার বলুন? বাইরে দাঁড়িয়ে কি আর সবকিছু বলা যায়? বাবা মা কেউ ঘরে নেই, আপনাকে আমি ভেতরে আসতে বলবো না। লোকটি মেয়েদের রুমালের মতো ছোট্ট ফুল আঁকা একটি রুমাল বের করে কপাল মুছল। ইরিনা কাঁপা কাঁপা গলায় বলল, আপনি কোনো খবর না দিয়ে এসেছেন? লোকটি বলল, খবর না দিয়ে অনেকেই আসে। জরা আসে, মৃত্যু আসে, এবং মাঝে মাঝে গ্যালাকটিক ইন্টেলিজেন্সের লোকজন। তাহলে আপনি কি? লোকটি হাসল, নিঃশব্দ হাসি নয়, বেশ শব্দ করে হাসি, এবং আশ্চর্যের ব্যাপার হাসির শব্দ অত্যন্তই সুরেলা, শুনতে ভালো লাগে। ইরিনা বলল, আসুন, ভেতরে আসুন। শুভ দুপুর ইরিনা। আপনি আমার নাম জানেন? গ্যালাকটিক ইন্টেলিজেন্সের লোকজন যখন কারোর বাড়ি যায়, তখন বাড়ির লোকজনের নাম জেনেই যায়। সেটাই স্বাভাবিক, তাই না? ইরিনা কথা বলল না। সে এক দৃষ্টিতে লোকটির দিকে তাকিয়ে আছে। লোকটি বলল, তুমি কি আমার কার্ড দেখতে চাও? স্বাধীন নাগরিক হিসেবে আমার পরিচয়পত্র দেখতে চাওয়া অধিকার তোমার আছে। আমি কিছুই দেখতে চাই না। আপনি কেন এসেছেন? আমার কাছ থেকে কি জানতে চান? লোকটি কাঁধের ব্যাগ নামিয়ে রাখতে রাখতে বলল, আমি কিছুই জানতে চাই না। তাহলে এসেছেন কি জন্য? তোমাকে নিয়ে যাবার জন্য। তার মানে আমাকে কোথায় নিয়ে যাবেন? ইরিনা, তুমি কি জানো না ইন্টেলিজেন্সের লোকজনদের কোনো প্রশ্ন করা যায় না?
বিধি নং চ ২১১/২। তুমি কি এই বিধি জানো না? তোমাকে স্কুলে শেখানো হয়নি? হয়েছে। তাহলে তুমি হয়তো ২১১/৩ বিধিটিও জানো? হ্যাঁ, জানি। বলো তো, বিধিটি কি? ইরিনা যন্ত্রের মতো বলল, আপনি যদি আমাকে কোথাও যেতে বলেন তাহলে যেতে হবে। যদি যেতে অস্বীকার করো তাহলে কি হবে বলো তো? প্রথম শ্রেণীর অপরাধ করা হবে। এই অপরাধের শাস্তি কি জানো? জানি, কিন্তু আমি যাব না। আমার বাবা মা না আসা পর্যন্ত আমি কোথাও যাব না। লোকটি ছোট ছোট পা ফেলে ঘরের মধ্যে হাঁটছিল। হাঁটা বন্ধ করে চেয়ারে বসলো। খুব আরামের একটা নিঃশ্বাস ফেললো, যেন এই বাড়িঘর তার দীর্ঘদিনের চেনা। সে যেন নিতান্তই পরিচিত কেউ, অনেকদিন পর বেড়াতে এসেছে। ইরিনা আবার বলল, বাবা মা বাড়িতে না ফেরা পর্যন্ত আমি কোথাও যাব না। তাই নাকি? হ্যাঁ, তাই। বাবা মা না ফেরা পর্যন্ত আমি এখানেই থাকবো। এই কথাগুলো তুমি পরপর ৩ বার বললে। একই কথা বারবার বললে কথা জোরালো হয় না। লোকটি সিগারেট ধরালো, চাই ফেলবার জন্য নিজে উঠে গিয়ে একটা স্ট্রে আনলো। ইরিনার দিকে তাকিয়ে খানিকক্ষণ কি যেন দেখলো, তারপর দৃষ্টি ফিরিয়ে নিল। সিগারেটের ছাই ফেলতে ফেলতে খুব সহজ গলায় বলল, তোমার বাবা মা আর এ বাড়িতে ফিরে আসবে না। ইরিনা স্তম্ভিত হয়ে গেল। কি বলছে এই লোকটি? সে প্রায় অস্পষ্ট স্বরে বলল, আমি বুঝতে পারছি না আপনি কি বলতে চান। ঠিক এই মুহূর্তে তোমার বাবা মা দুজনেই আছে খাদ্য দপ্তরে। বেলা ৩টে পর্যন্ত তারা সেখানেই থাকবেন। তারপর তাদের পাঠানো হবে প্রথম নিয়ন্ত্রণ কক্ষে। সেখান থেকে তাদের ঠিক ৫টায় নেওয়া হবে সেন্ট্রাল কমিউনে। আরো শুনতে চাও? না। তুমি বোধহয় আমার কথা বিশ্বাস করছো না। না, ইন্টেলিজেন্সের লোকজন কখনো সত্যি কথা বলে না। এটা তুমি ভুল বললে ইরিনা। শুধু মিথ্যে বললেই মিথ্যা ধরা পড়ে যায়। মিথ্যা বলতে হয় সত্যের সঙ্গে মিশিয়ে। আমরা ১,০০০ সত্যি কথার সঙ্গে একটা মিথ্যে কথা ঢুকিয়ে দিই। কারো সাধ্য নেই সেই মিথ্যে ধরার। লোকটি সুরেলা গলায় হেসে ফেলল। এমন একজন কুদর্শন লোক এত চমৎকার করে হাসে কি করে? ইরিনা, তুমি কি আমাকে ১ কাপ কফি খাওয়াবে? সেই সঙ্গে কিছু খাবার? আশা করি ঘরে কিছু খাবার আছে। খাবার নেই, কফি খাওয়াতে পারি। ইরিনা হিটারে পানি গরম করতে লাগলো। তার একবার ইচ্ছে হলো রান্নাঘরের দরজা দিয়ে চুপিসারে চলে যায় কোথাও, কিন্তু তা সম্ভব নয়। এরকম কিছু চিন্তা করাও বোকামি। টেলিফোন বাজছে। ইরিনা তাকালো লোকটির দিকে, ঠান্ডা গলায় বলল, আমি কি টেলিফোন ধরতে পারি? হ্যাঁ, পারো। টেলিফোন করেছেন ইরিনার বাবা। তার গলায় বারবার কথা আটকে যাচ্ছে, যেন কোনো কারণে তিনি অসম্ভব ভয় পেয়েছেন। কথার ফাঁকে ফাঁকে বড় বড় করে শ্বাস ফেলছেন। তুমি কোত্থেকে কথা বলছো বাবা?
খাদ্য দপ্তর থেকে। তুমি কিছু বলবে? না, শুধু শুধু টেলিফোন করেছো। মা শোনো, আমাকে কোথায় যেন পাঠাচ্ছে। কোথায় পাঠাচ্ছে? তা তো জানি না। অনেকক্ষণ শুধু শুধু বসিয়ে রাখলো। এখন বলছে, কি বলছে? ইরিনার বাবা খট করে টেলিফোন নামিয়ে রাখলেন, যেন কাউকে দেখে ভয় পেয়েছেন। অনেক কিছু বলার ছিল, বলা হলো না। ইরিনা টেলিফোনের ডায়াল ঘোরাচ্ছে। লোকটি তার দিকে তাকিয়ে হালকা স্বরে বলল, কোনো লাভ নেই, কেউ টেলিফোন ধরবে না। সত্যি কেউ ধরল না। ইরিনা কাঁদতে ইচ্ছা হচ্ছে, কিন্তু এই কুৎসিত লোকটিকে চোখের জল দেখাতে ইচ্ছা করছে না। কান্না চেপে রাখা খুব কঠিন ব্যাপার। এই কঠিন ব্যাপারটি সে কি করে পারছে কে জানে। কতক্ষণ পারবে তাও জানা নেই। পানি ফুটছে। কফি বানিয়ে ফেলো। চিনি বেশি করে দেবে। আমি প্রচুর চিনি খাই। বুদ্ধিমান লোকেরা চিনি বেশি খায়। এই তথ্য কি তুমি জানো? ইরিনা জবাব দিল না। লোকটি কফি খেলো নিঃশব্দে। তার ধরন ধারণ দেখে মনে হচ্ছে কোনো তাড়াই নেই। দীর্ঘ সময় চুপচাপ বসে থাকতে পারবে। কফি শেষ করে সে তার নীল ব্যাগ থেকে কি একটা বই বের করে পড়তে শুরু করলো। বইয়ের লেখাগুলো অদ্ভুত, নিশ্চয়ই কোনো অপরিচিত ভাষা। লোকটি পড়তে পড়তে মুচকি মুচকি হাসছে। নিশ্চয়ই মজার কোনো বই। একটা লোহার রড হাতে নিয়ে চুপি চুপি লোকটির পেছনে চলে গেলে কেমন হয়? আচমকা প্রচন্ড বেগে লোহার রডটি তার মাথায় বসিয়ে দেব। ইরিনা মনে মনে দীর্ঘ নিঃশ্বাস ফেলল। এরকম কল্পনার কোনো মানেই হয় না। লোকটি হাতের ঘড়িতে সময় দেখল। বইটি বন্ধ করে নীল ব্যাগে রেখে বলল, সন্ধ্যা 6:30টায় আমাদের ট্রেন। কাজেই অনেকখানি সময় আছে। রাতের খাওয়া দাওয়া আমরা ট্রেনেই সারব। কাজেই রান্না বান্নার জন্য তোমাকে ব্যস্ত হতে হবে না। তুমি যদি সঙ্গে কিছু নিতে চাও, নিতে পারো। একটা মাঝারি ধরনের সুটকেস গুছিয়ে নিও। আমরা কোথায় যাচ্ছি? বিধিচল, 211/3। আমাকে কোনো প্রশ্ন করা যাবে না। ইরিনা চুপ করে গেল। একবার ইচ্ছা হলো গলা ফাটিয়ে কাঁদে, কিন্তু কি হবে কেঁদে? কে শুনবে? তুমি কি সঙ্গে কিছুই নেবে না? না। খুব ভালো কথা। ভ্রমণের সময় মালপত্র যত কম থাকে ততই ভালো। সবচেয়ে ভালো যদি কিছুই না থাকে। ইরিনা বলল, আমি কোনো অন্যায় করিনি। 250টি বিধির প্রতিটি মেনে চলি। শৃঙ্খলা বোর্ড একবারও আমাকে সাবধান কার্ড পাঠায়নি। আপনি কেন শুধু শুধু আমাকে নিয়ে যাচ্ছেন? তুমি প্রতিটি বিধি মেনে চলো, এটা ঠিক বললে না। এই মুহূর্তে তুমি বিধি ভঙ্গ করেছ, আমাকে প্রশ্ন করেছ। আর করব না। এই তো লক্ষ্মী মেয়ের মতো কথা। কাঁদছো কেন তুমি? আমি কাঁদতেও পারবো না বিধিতে, কিন্তু কাঁদতে পারবো না এমন কথা নেই। তা নেই, তবে কাঁদলেই লোকজনের দৃষ্টি আকর্ষণ করা হবে। আমি তা চাই না। আমি চাই খুব সহজ এবং স্বাভাবিক ভঙ্গিতে তুমি আমার সঙ্গে হাঁটবে।
আমি চমৎকার সব হাসির গল্প জানি। সেই সব গল্প তোমাকে পথে যেতে যেতে বলবো। শুনে হাসতে হাসতে তুমি আমার হাত ধরে ফেলবে। ইরিনা ফোপাতে ফোপাতে বলল, দয়া করে বলুন আমি কি করেছি? লোকটি শান্ত গলায় বলল, আমি জানি না তুমি কি করেছো। সত্যিই আমি জানি না। আমাকে শুধু বলা হয়েছে তোমাকে নিয়ে যেতে। কোথায়? সেটা তোমাকে বলতে পারবো না, তবে এইটুকু বলতে পারি যে তুমি খুবই গুরুত্বপূর্ণ একজন মানুষ। আমি ঠিক গুছিয়ে বলতে পারছি না। সহজ কথায় তুমি অত্যন্তই মূল্যবান। কি করে বুঝলেন? তোমাকে নেওয়ার জন্য আমাকে পাঠানো হয়েছে, সেই কারণেই অনুমান করছি। আমি কোনো হেজি-পেজি ব্যক্তি নই। আমি একজন বিখ্যাত ব্যক্তি। আমাকে এইসব কেন বলছেন? যাতে অকারণেই তুমি ভয় না পাও, সেজন্য বলছি। তোমাকে আমার পছন্দ হয়েছে। ঠিক তোমার মতো আমার একটি মেয়ে আছে। তার চোখও নীল। সেও তোমার মতো সুন্দর। আপনি মিথ্যা কথা বলছেন। আপনার কোনো মেয়ে নেই। কেউ মিথ্যা বললে আমি বুঝতে পারি। মিথ্যা বলার সময় মানুষের চোখের দৃষ্টি বদলে যায়। তুমি ঠিকই বলেছ। আমার কোনো ছেলে মেয়ে নেই। আমি অবিবাহিত। রিনা শান্ত স্বরে বলল, আপনি কি দয়া করে বলবেন আমার বাবা মা এই বাড়িতে ফিরে আসবেন কিনা? আমার মনে হয় তারা আর ফিরে আসবেন না। ঘরে তালা লাগানোর তাহলে আর কোনো প্রয়োজন নেই, তাই না? আমার মনে হয় নেই। আমি নিজেও বোধহয় আর কোনোদিন এ বাড়িতে ফিরে আসবো না। সেই সম্ভাবনাই বেশি। চলুন আমরা রওনা হই। আমার হাত ধরো। ইরিনা তার হাত ধরলো। লোকটি বিনা ভূমিকায় একটা হাসির গল্প শুরু করলো। লোকটির গল্প বলার ঢং অত্যন্তই চমৎকার। ইচ্ছা না করলেও শুনতে হয়। একজন মানুষ কি করে হঠাৎ একদিন ছোট হতে শুরু করলো সেই গল্প। ছোট হতে হতে মানুষটা একটা পিঁপড়ের মতো হয়ে গেল। তার চিন্তা ভাবনাও হয়ে গেল পিঁপড়ের মতো। বড় কিছু এখন সে আর ভাবতে পারে না। বাইরে বেশ ঠান্ডা, কনকনে বাতাস বইছে। একটা ভারী জ্যাকেট ইরিনার গায়ে। লাল রঙের মাফলারে কান ঢাকা, তবুও তার শীত করছে। রাস্তাঘাটে লোকজন দ্রুত কমছে। তার আটটার ভেতর একটি লোকও থাকবে না। থাকার নিয়ম নেই। ফেডারেল আইন, বেরোতে হলে কমিউন থেকে পাস নিতে হয়। সেই পাস কখনো পাওয়া যায় না। রাতে কেউ গুরুতর অসুস্থ হলে ডাক্তার এসে চিকিৎসা করেন। তাকে হাসপাতালে যেতে হয় না। তবুও মাঝে মধ্যে কেউ কেউ বের হয়, তার আর ফিরে আসে না। কোথায় হারিয়ে যায় কে জানে। তোমার শীত লাগছে ইরিনা? না, তুমি কিন্তু কাঁপছো। আমার শীত লাগছে না। তুমি কিন্তু এখনো আমার নাম জানতে চাওনি। আপনার নাম দিয়ে আমার কোনো প্রয়োজন নেই। তা খুবই ঠিক। তোমার বয়স কত ইরিনা? ইন্টেলিজেন্সের লোক যখন কারোর কাছে আসে তখন তার নাম এবং বয়স জেনেই আসে। ঠিক, খুবই সত্যি কথা।
তোমার বয়স এপ্রিলের 3 তারিখে 18 হবে। ইরিনা হঠাৎ রাস্তার মাঝখানে দাঁড়িয়ে কঠিন গলায় বলল, আপনি আর কি কি জানেন আমার সম্বন্ধে? তুমি লাল ও বেগুনি এই দুটি রং খুব পছন্দ করো। তোমার কোনো বন্ধু বান্ধব নেই। তোমার পছন্দের বিষয় হচ্ছে প্রাচীন ইতিহাস। তুমি এই বিষয়ে প্রচুর পড়াশোনা করেছো। তুমি খুব শান্ত স্বভাবের মেয়ে এবং তুমি থাক, আপনাকে আর কিছু বলতে হবে না। লোকটি হাসতে লাগলো, যেন বেশ মজা পেয়েছে। সিকিউরিটির একটি গাড়ি তাদের সামনে এসে থামলো, কিন্তু লোকটির হাসি বন্ধ হলো না। গাড়ি থেকে দুইজন অফিসার লাফিয়ে নামলো। দুজনের চেহারাই সুন্দর, চকলেট রঙের ইউনিফর্মেও তাদের ভালো লাগছে। আপনাদের সান্ধ্য পাশ দেখতে চাই। এখনই সান্ধ্য পাশ দেখতে চান? 8টা এখনো বাজেনি। 8টা বাজতে দিন। অফিসে দুজনের মুখ কঠোর হয়ে গেল। সে তাকালো তার সঙ্গীর দিকে। সঙ্গী তীক্ষ্ণ গলায় বলল, যা করতে বলা হয়েছে করুন। ইরিনা দেখলো ইন্টেলিজেন্সের লোকটি ওদের দুইজনকে কি যেন দেখালো। সঙ্গে সঙ্গে অফিসার দুজনেই হকচকিয়ে গেল। একজনের মুখ অনেকখানি লম্বা হয়ে পড়ল। সে টেনে টেনে বলল, স্যার, আপনারা কোথায় যাবেন বলুন, আমরা পৌঁছে দেব। আমার হাঁটতে ভালো লাগছে। তাহলে আমরা কি আপনার পেছনে পেছনে আসবো? তারও কোনো প্রয়োজন দেখছি না। ইরিনা লক্ষ্য করলো লোক দুটির মুখ ফ্যাকাশে হয়ে গেছে, যেন তারা চোখের সামনে ভূত দেখেছে। একজন পকেটে দেখে রুমাল বের করে এই শীতেও কপালের ঘাম মুছল। ইরিনা অনেক দূর এগিয়ে যাওয়ার পর পেছনে ফিরে তাকালো। অফিসার দুজন তখনও দাঁড়িয়ে এক দৃষ্টিতে তাদের দেখছে। একজন ওয়াকি টকি বের করে কি যেন বলছে, সম্ভবত তাদের কথাই বলছে, কারণ এরপর বেশ কিছু সিকিউরিটি লোকজনের সঙ্গে দেখা হলো। তারা কেউ কোনো প্রশ্ন করলো না। স্যালুট দিয়ে মূর্তির মতো হয়ে গেল। ইরনার সঙ্গের প্রত্যেকের সঙ্গে হাসি মুখে কথা বলল, যেমন, কি তোমরা ভালো? আজ বেশ শীত পড়েছে মনে হয়। আবহাওয়ার প্যাটার্ন বদলে যাচ্ছে, তাই না? এরা এইসব কথাবার্তার উত্তরে কিছুই বলছে না, শুধু মাথা নাড়ছে, যেন কথা বলাই একটা দৃষ্টতা। ইরিনা এক সময় বলল, ওরা আপনাকে দেখে এরকম করছে কেন? তোমাকে তো বলেছি আমি একজন বিখ্যাত ব্যক্তি। আপনার নাম কি? তুমি একটু আগেই বলেছ। আমার নাম জানতে তুমি আগ্রহী নও? কি বলনি এমন কথা? বলেছি। এখন নাম জানতে চাও? আপনার যদি ইচ্ছে হয় বলতে পারেন। ইচ্ছা অনিচ্ছা নয়, তুমি জানতে চাও কিনা সেটা বলো। না থাক, আমি জানতে চাই না। আমার নাম অরচ লিওন। এরা সঙ্গে সঙ্গে চিনতে পারলো। অরচ লিওন হচ্ছেন গ্যালাক্টিক ইন্টেলিজেন্সের প্রধান। তার নাম না জানার কোনো কারণ নেই। এরকম একজন মানুষ তার মতো সাধারণ একটি মেয়েকে নিতে এসেছেন কেন? ইরিনা, তোমার কি হাঁটতে কষ্ট হচ্ছে? না, কষ্ট হচ্ছে না। শীত লাগছে, তাই না?
জি, লাগছে। এই তো এসে পড়েছি। ট্রেনে উঠলেই দেখবে ভালো লাগবে। ভালো লাগলেই ভালো। আর একটা গল্প বলবো? শুনবে? বলুন। তারা শহরের শেষ প্রান্তে এসে পড়েছে। স্টেশনে লাল বাতি দেখা যাচ্ছে। বাতি জ্বলছে ও নিচ্ছে। চারদিক নীরব নিস্তব্ধ। কুয়াশা ঘন হয়ে পড়েছে। ইরিনা ফিসফিস করে বলল, আমি চলে যাচ্ছি। আর কোনোদিন ফিরে আসবো না। আজ এই পর্যন্তই। যদি আপনাদের আমার কাছ থেকে গল্পটি শুনে ভালো লেগে থাকে তাহলে প্লিজ কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।